হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের প্রথম ক্লাসে ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারটাতে। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো, রাইট? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার সঙ্গে ফার্স্ট লাইভ ক্লাস বলছো আবদুল্লাহ, মামুন আবদুল্লাহ, মাই প্লেজার। এই ফার্স্ট ক্লাস অনেকগুলা ক্লাসে পরিণত হোক, তাই না? এভাবে করে চলতেই থাকুক আমাদের ক্লাস, এবং আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই পেপারের জার্নিতেই অবশ্যই অনেকগুলো ক্লাস করবো, তাই না? এবং সব ক্লাসে তোমরা সবাই উপস্থিত থাকবা। অ্যাট দ্য সেম টাইম তোমরা জানো সেকেন্ড পেপারে একটা কোর্স চলে আসছে। ফার্স্ট পেপারে যারা আছো তারা ডেফিনেটলি সেকেন্ড পেপারে কোর্সে আর্লিয়েস্ট টাইমে যুক্ত হয়ে যাবা। তোমাদের জন্য কিন্তু স্পেশাল কুপন কোড আছে, আমি একটা ভিডিও তোমাদেরকে আগেও দিয়েছি। ওকে ফাইন। কি অবস্থা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা যারা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। এখন 2-1 মিনিট টাইম সবাই যুক্ত হবে, এরপরে আমরা আজকে পাওয়ারফুল হয়ে যাব, আজকে এনার্জেটিক হয়ে যাব, আজকে অনেক ওয়ার্ক ডান করব, তাই না? আচ্ছা, সো আবার আসো। আমি মিস করতেছিলাম তোমাদেরকে, 27 বছর ছেলেপানদেরকে মিস করতেছিলাম। মাঝখানে কিছু একটা টাইম গেছে আমাদের, যে টাইমটাতে তোমাদেরকে পড়তে দেওয়া হয়েছিল। তোমরা বলতেছিলা যে ভাই একটু পড়তে দেন, ডিনামিক্স পড়ছে। এখন অনেকগুলা কোশ্চেন তোমাদের আছে, এখন তোমাদের অনেকগুলি কোশ্চেন আছে, আমি জানি সেটা। ওকে, যে নিউটনিয়ান মেকানিক্স, তারপর পরীক্ষা একটা হয়েছে, পরীক্ষার রেজাল্ট, এবং পাশাপাশি হচ্ছে পরীক্ষার আলোচনা, অ্যান্ড মেনি আদার থিংস। তো সব কোশ্চেনের আনসারই ক্লাসে হয়, তাই না? অনেক সময় অনেক কোয়েরি থাকে, তোমরা আমাকে জিজ্ঞাসা করো ভাই এটা হলে কি করব, সেটা হলে কি করব, এই করব সেই করব। তো ওগুলো আনসার আমি ক্লাসে ইউজুয়ালি দিই। ওকে, আচ্ছা। সো এক এক করে তোমরা সবাই যুক্ত হও আর কি। তো আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো, আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো। অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন পর। মনি, ওকে, নভেম্বর, তাই না? নো রেইন নভেম্বর, ফাইন। তো এই তো তোমরা আসতেছো। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো না, আজকে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়া শুরু করব। এই দেখতেছো থর। আচ্ছা, তো ভালোই লাগছে, অনেক বড় বড় কমেন্ট করছো তোমরা। শাকত হোসেন, ফাইন। আচ্ছা ভাইয়া, চুলগুলো দিয়ে দেন প্লিজ। ঠিক আছে, এই যে চুল কাটতে যাবো কয়েকদিন পরে, কেটে তবে তোমাকে দিয়ে দিব এগুলা। ওকে, আচ্ছা। তো এবার আসো, তোমরা ধীরে ধীরে সবাই যুক্ত হয়ে গেছো, তো চলো আমরা আস্তে আস্তে করে আলোচনার ভিতরে ঢুকে যাই। ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে যে ওয়ার্ক এনার্জি পাওয়ার আমরা আজকে শুরু করব। নিউটনিয়ান মেকানিক্স আমরা পড়ি নেই, তাহলে ওয়ার্ক এনার্জি পাওয়ার কি আমরা পড়তে পারবো? অবভিয়াসলি পারবো, কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। ধরে নাও আমার কথা, কোনো প্রবলেম হবে না, আমরা এটা পড়তে পারবো। এখন কথা হচ্ছে, তাহলে নিউটনিয়ান মেকানিক্স কি আমরা পড়বো না? অবশ্যই নিউটনিয়ান মেকানিক্স আমরা পড়বো। নিউটনিয়ান মেকানিক্স পড়বো না তাহলে ফার্স্ট পেপারে পড়বো কি? তো নিউটনিয়ান মেকানিক্স এই যে তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের জন্য আমি বলছিলাম যে একটা প্লে লিস্ট আমরা রেডি করবো নিউটনিয়ান মেকানিক্সের। হ্যাঁ, সো প্লে লিস্টের জন্য সব কিছু রেডি করা হয়েছে, এবং ওয়ার্ক এনার্জি পাওয়ার লাইভে চলতে থাকবে। ওয়ার্ক এনার্জি পাওয়ার লাইভে চলতে থাকবে, সঙ্গে সঙ্গে রেকর্ডের আকারে নিউটনিয়ান মেকানিক্সের চমৎকার প্লে লিস্ট দিব। কেন বানাবো? কজ যেখানে নিউটনিয়ান মেকানিক্সে একদম ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে, ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে। যে ক্লাসগুলো তোমাদের জন্য প্রিমিয়ামলি বানানো হবে এবং প্যারালালি চলবে। রেকর্ডেড ক্লাস ওটা আলাদা আপলোড হবে তোমাদের এখানে। এর পাশাপাশি আমাদের লাইভ ক্লাস সপ্তাহে 3 দিন করে, রবি মঙ্গল বৃহস্পতি রাত্র 10টায় ওয়ার্ক এনার্জি পাওয়ার চলতে থাকবে। বোঝা গেছে? এবং ওয়ার্ক এনার্জি পাওয়ার পড়তে নিউটনিয়ান মেকানিক্স আমাদের দরকার পড়বে না ওইভাবে, যেখানে দরকার পড়বে ওইটা আমি ব্যালেন্স করতে পারবো। এর পাশাপাশি নিউটনিয়ান মেকানিক্স কি আমাদের কাছে এক্সেস একদমই নাই? আছে তো। নিউটনিয়ান মেকানিক্সে তোমাদের 12টি ক্লাস আর্কাইভে আমার দেওয়া আছে ভাই, ওখানে কিচ্ছু বাকি রাখি নাই। আর্কাইভে প্রিমিয়াম ক্লাস, এমন না যে ওই এমনি নয় র্যান্ডম ক্লাস। আর্কাইভে প্রিমিয়াম ক্লাস, আমার নেওয়া প্রিমিয়াম ক্লাস তোমাদের এখানে অলরেডি ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে। ওই প্রিমিয়াম ক্লাস করে তুমি বুয়েট অ্যাডমিশন টেস্ট দিয়ে আসতে পারবা। ওই ক্লাস করে, বুয়েটের কথা কেন বলতেছি, সবথেকে বেশি কঠিন কোশ্চেন সবথেকে বেশি পড়তে হয় যে ইনস্টিটিউশনের জন্য, সেইটা তুমি পরীক্ষা দিয়ে আসতে পারবা। শুধু পরীক্ষা দিয়ে আসতে পারবা সেটা না, সেইখানের সকল ওই 12টা ক্লাসের সকল কনসেপ্ট বুঝলে ভাই ওখানে তুমি অঙ্ক পারবা। বুঝছো আমার কথা? নিশ্চয়ই ক্লিয়ার। সেটা তো দেওয়া আছে আর্কাইভে। যদি কারো মনে হয় যে না ভাই
আমি আজকের মধ্যে এই সপ্তাহের মধ্যে নিউটনিয়ান মেকানিক্স শেষ করবো, আর্কাইভে 12টা ক্লাস করে ফেলো, দেখো কনফিডেন্সটা কীরকম আসে। আমার বলতে হবে না, ক্লাস করার পরে তুমিই বলবা যে ওই ক্লাস দিয়ে তোমার উপকার কেমন হয়েছে। তো এটা তো দেওয়া আছে, আবার রেকর্ডেড করে তোমাদের জন্য প্রিমিয়ামলি হচ্ছে আমি এটা দিব, কজ নিউটনিয়ান মেকানিক্সের উপরে প্লেলিস্ট বানাবো, এটা আমার দীর্ঘদিনের শখ, অনেক দিন হয়েছে। এই যে আমাকে তোমরা দেখতেছো তাই না, অফলাইন থেকে যখন অনলাইনে আসি 2022 সালে, না আসি তার আগে, বাট 2022 সালে ফিজিক্স ম্যানিয়াকের যখন জার্নি শুরু হয়, তখন আমি শর্ট সিলেবাসের উপরে ধূপধাপ অনেকগুলা, তাড়াতাড়ি স্টুডেন্টের অনেক দরকার ছিল, ফ্রিতে রেকর্ডেড ক্লাস দিই। এবং ওই ফ্রি রেকর্ডেড ক্লাস দেওয়ার পর হইতেই কিন্তু হচ্ছে গিয়া আমার নেইমিংটা অনলাইনে আসলে আস্তে আস্তে করে ছড়াই, ফিজিক্স ম্যানিয়াকের নামটা উঠে আসে। তো সেটা গেছে 2022 সালে, আজকে 25-এর লাস্টে দ্বারা আছে নভেম্বরে। এর মধ্যে নিয়াজ ভাইয়ের আর কোনো প্লেলিস্ট এখন পর্যন্ত দেওয়া হয়নি ফ্রি ফানেলে। তো এবার চাইতেছি যে তোমাদের জন্য একটা প্লেলিস্ট রেডি করব, 27 ব্যাচকে এতটা প্রায়োরিটি দিয়েই চাইতেছি। তো বুঝতেছো যে কতদিনের শখ, আর নিউটনিয়ান মেকানিক্স হচ্ছে আমার ফেভারিট চ্যাপ্টার। তো এটা একটু বানাতে চাচ্ছি যে ক্লাস, লাইভ ক্লাস নিলে তো নিতেই পারবো, প্রিমিয়াম তোমাদের দেওয়া আছে, তারপরও এটা বানাই, দেখা যাক এবার পোলাপানকেও দেখাই যে আমাদের ক্লাসে কীরকম পড়ালেখা হয়, তোমাদেরও ভালো লাগবে দেখ যে আমরা কীরকম পড়ি, তোমার বন্ধু বান্ধবকে সাজেস্ট করতে পারবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আরেকটা কথা একটু বলে নিচ্ছি, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। এই কথাটা এখানে কেন বললাম, আমাকে আমার মতো পড়াইতে দাও, তোমার আউটপুট ইনশাল্লাহ আমি জেনারেট করাই দিব ইনশাল্লাহ, আল্লাহ তালা যদি চান, আল্লাহ তালা যদি চান, আল্লাহ তালা যদি আমাদেরকে রহমত প্রাপ্ত করেন, ইনশাল্লাহ আমাকে আমার মতো পড়াতে দাও, আমার উপরে ভরসা রেখে তোমরা ক্লাস করো এভরিডে, আউটপুট কথা বলবে। এই কথাগুলো আজকে আমি মুখ থেকে বলছি, তুমি যখন আমাদের সঙ্গে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আগাচ্ছ, অলরেডি আমরা গতিবিদ্যা পড়ছি, আজকে অর্গানজি পাওয়া শুরু করতেছি, নিউটনিয়ান মেকানিক্সের প্রিমিয়াম আর্কাইভ দেওয়া আছে, তারপরে আবার ফ্রেশলি টেকেন রেকর্ডেড কোর্স, রেকর্ডেড চ্যাপ্টার আমি প্যারালি এখানে প্লেস করব, যাতে করে একত্রে আমাদের 2 চ্যাপ্টার শেষ হয়ে যায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য নভেম্বর বা ডিসেম্বরের আগেই আমাদের এই 2 চ্যাপ্টার শেষ হয়ে যাবে। যখন শেষ হয়ে যাবে তখন আমরা কতখানি আগে যাবো, চ্যাপ্টার 5 পর্যন্ত আগে যাবো, তুমি দেখতেছো ব্যাপারটা। সো আমরা এই প্ল্যানটা আমি করছি, আমাকে আমার মতো পড়াইতে দাও, ইনশাল্লাহ তোমার পরীক্ষার রেজাল্টই কথা বলবে আমরা কীভাবে পড়তেছি। ভরসা সবার আগে রাখতে হবে, আর ভরসার প্রতিদান আমাকে দিতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। ভাইয়া লিডার বোর্ডে যারা যারা টপ করছে তারা রেজাল্ট চাচ্ছে, ফাইন, বুঝতে পারছি শাওন, রেজাল্ট তো হয়ে গেছে, পরীক্ষা তোমরা দিছো, কোশ্চেন তোমাদের কেমন লাগছে একটু জানাইতে পারো। কোশ্চেন আমি স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করছি, আজগুবি কোশ্চেন দিয়ে দিলাম যা কোনো জায়গায় আসবে না, লাভ কি, সেই কোশ্চেন অবশ্যই সেট করা হয় না। আবার এমন সোজা কোশ্চেন দিয়ে দিলাম সবাই মনে করো যে রে কি, সেটাও করা হয় নাই, ব্যালেন্স করা হয়েছে, এটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। কোশ্চেনের অ্যানালাইসিস পাশাপাশি কারা ভালো রেজাল্ট করছো সেটা এমনিতে আমি জাস্ট ভিডিওর মাঝখানে বা এখানে বলে দিলাম, তাহলে হলো না তো, ওটা নিয়ে স্পেশাল ভিডিও বানাবো কালকে। ওকে, সো আজকে আমরা ক্লাসটা শুরু করছি, গতকাল থেকে তোমাদের এক্সাম হয়েছে, ওই তোমাদের লিডার বোর্ডে যারা আসো তারা তো আসো, প্রাইজিংয়ের কথা বলা আছে, সব কিছু নিয়ে অ্যানাউন্সমেন্ট ভিডিও বানিয়ে তোমাদের এই গ্রুপ সুন্দর ভিডিও বানিয়ে রেজাল্ট পাবলিশের যে ভিডিও সেটা বানিয়ে তারপরে তোমাদেরকে আমি সেটা প্রোভাইড করব। ঠিক আছে, আজকে আমরা ক্লাস করব। এই যে ঐশী মারবো তোমারে। ভাইয়া আমি কালকে এক্সাম দিতে পারি নাই, এমবি শেষ হয়ে গেছিলো, উফ স্যাড লাইফ, কিন্তু এরপরে ঐশী আর এই কাজ করা যাবে না, ঠিক আছে ওকে, কোনো এক্সাম মিস করা যাবে না, এক্সামে যদি রেজাল্ট খারাপও হয় এক্সাম মিস করা যাবে না। ভাইয়া আপু যারা আছে সবাইকে বলতেছি এক্সাম মিস করবা না, এরপর থেকে হয়ে যায় 2-1বার হয়ে যায়, বাট সেটা যেন না হয়, আর যদি হয়ে যায় সেক্ষেত্রে ওই কোশ্চেনটা নামায় নিজে ঠান্ডা মাথায় ওইগুলি সলভ করবা, যাতে করে সবার সাথে আমরা একই স্ট্যান্ডার্ডে থাকি। দেখো এখন আমাদের আর্লি ডেইজ, সেপ্টেম্বরে 15 তারিখ ক্লাস শুরু হয়, আজকে আমরা নভেম্বরে দাঁড়ায় আছি, 1.5 মাস হয়েছে, সর্বোচ্চ 2 মাস টাইম থাকে যে একটু রিল্যাক্সলি যায় প্রথমে, তাও আমরা আলহামদুলিল্লাহ ভালো জায়গায় আছি। কিন্তু 3-4 মাস চলে গেলেও সবার একটু একটু করে গ্যাপ তৈরি হতে শুরু করলো, পরে যায় টাফ হয়ে যায়, তখন এমন একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে মনে হয় ইস, আমি যদি আর একটু আরেকবার শেষবারের মতো পিছনে যেতে পারতাম, এই 3টা মাস যদি পাইতাম, তাহলে ইন্টারমিডিয়েটের এই গ্যাপগুলো তৈরি করতাম না। কজ ইন্টারমিডিয়েট হচ্ছে এমন একটা জিনিস, এইটা অনেকটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার মতো, কম্পাউন্ড ইন্টারেস্ট। ব্যাপারটা কীরকম, যে এই 3 মাসের মধ্যে যতটুকু পড়ার, ওখানে যদি 1-1.5 চ্যাপ্টারে গ্যাপ হয়ে যায়, পরের 3 মাসে যায় ওইটা কাভার করবা কি, পরের 3 মাসে আমাদের দেখবা
প্রেশার আরও 3 গুণ হয়ে যাবে ইন্টারমিডিয়েটে, তখন ওইখানে আরও 3 চ্যাপ্টারের গ্যাপ হয়ে যাবে। তখন পিছনের হচ্ছে 1.5 চ্যাপ্টারের গ্যাপ আছে, ওইটা পূরণ করবা কোন সময়, সামনে আরও 3 চ্যাপ্টারের গ্যাপ তৈরি হচ্ছে, হয়ে যাচ্ছে 4.5 চ্যাপ্টারের গ্যাপ। এর সামনে যে আরও প্রেশার বাড়ে, মানে কম্পাউন্ডিং সামনে বাড়তে থাকে, এক্সপোনেনশিয়াল। তো বুঝতে পারতেছো, ছোটো ছোটো গ্যাপগুলো পরবর্তী যে অনেক ভোগায় দেয়, মনে হয় পুরা ইন্টারমিডিয়েট লাইফটাই আমার হচ্ছে গিয়ে স্ট্রাগল হয়ে গেল। ইস, এই কথাগুলো যদি কেউ আগে একবার বলতো। তো আজকের দিনে আমি তো এই কথাগুলো তোমাদেরকে বলতেছি, সময় তো এখনো ফুরা যায় না, স্টিল ইউ হ্যাভ টাইম, স্টিল ইউ হ্যাভ চান্স। হাজারো স্টুডেন্ট, লাখো স্টুডেন্ট প্রত্যেক বছর এইচএসসি রেজাল্টের পরে আর অ্যাডমিশনের পরে ফাইনালি 70% স্টুডেন্টই এরকম একটা রিগ্রেট করে, ইস আগে যদি জানতাম, আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম। ব্যাপারটা এরকম, আগে যদি জানতাম এতটা কষ্ট পাইতে হবে, এতটা স্ট্রাগল লাইফে করতে হবে, কারণ ওই সময়টাতে একটু বেশি ফাজলামি করে ফেলছি। সো কেউ যদি একবার বলতো, সো এই আফসোসটা নিয়ে যখন তুমি তোমার জীবনের বাকি পথ চলবা, সেটা খুব কষ্টের হবে না? জীবনটাকে তুমি তখন শতবার আল্লাহর কাছে চাইলেও, শতবার বললেও কেউ আজকের দিনে নিয়ে আসতে পারবে না। তখন কষ্ট লাগে, মনে হয় ইস, দিস ইজ অ্যান কি বলে অপ্রত্যাগামী প্রক্রিয়া, ইরিভার্সাবল প্রসেস, পেছনে আসা যাচ্ছে না আর। লাইফ তো এরকমই। তো সেই অনুভূতিটা কতটা খারাপ, তাহলে চিন্তা করে দেখো, আজকের দিনে তোমার সামনে সময় আছে, তোমার এখনো কোনো ক্ষতি হয় নাই, তুমি যদি এখনো পড়তে না বসো, তোমরা যদি এখনো সিরিয়াস না হও, তাইলে কিন্তু ভাইয়া সামনে যায় কষ্ট পেতে হবে। সেই কষ্ট যেন কোনো স্টুডেন্ট না পায়, রেগুলার পড়ালেখা করো। এই যে আমরা ফিজিক্স পড়তেছি, ফিজিক্স সাবজেক্টটা ডিনামিক্স পড়ছো, আমি এক চ্যাপ্টার তোমাদেরকে পড়াইছি লাইভে, আরেকটা শুরু করতেছি, আরেকটা রেকর্ড করে দিব। এবার তো অনেক চ্যাপ্টার, সেকেন্ড ইয়ারে কোর্স লঞ্চ হয়েছে, সেখানে সব চ্যাপ্টার আমি পড়াচ্ছি তোমাদেরকে। তো তোমাদেরকে এটা বলতেছি, প্যারা লাগে কি? প্যারা তো লাগে না। অন্য 8-10টা সাবজেক্টের মতো এরকম কি মনে হয়, এটা কি জানি কি বুঝতেছি না কিছু, এরকম কি মনে হয়? খুব কমফোর্টেবল লাগে না? এই কমফোর্টে কমফোর্টে আমি যা পড়াচ্ছি তাই পড়ো, তুমি দেখো ফিজিক্সে প্রবলেম সামনে হবে না। যখন 10টা চ্যাপ্টার পড়া হয়ে যাবে, আমরা যা জানি এটা অনেকখানি হবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ, সব কিছু বেসিক থেকে, সব কিছু বেসিক থেকে। ওকে, আসো এবার আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারের ক্লাসটা শুরু করি। এই যে তোমরা এখন যারা লাইভে আছো, তারা সবাই লাইভে থাকবা, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবা, ধৈর্য ধরবা, ইনশাল্লাহ পরিশ্রমীকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। ফাইন। তো কাজ, ক্ষমতা, শক্তি, তাহলে প্রথমেই কি আসে? প্রথমেই আসে হচ্ছে গিয়া কাজ। কাজ, তাই না? কাজ বা ওয়ার্ক। তো কাজ, তো আমাদের প্রথমেই কাজের সংজ্ঞা জানতে হবে। তো কাজ কি জিনিস 9-10-এ তো আমরা কিছুটা জানছি। ওকে, সো আমরা একদম জিরো থেকে শুরু করবো, আমি তোমাদের সব কিছু জিরো থেকে পড়াই। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে গিয়া কাজ। কাজ মানে ওয়ার্ক। সো ওয়ার্কের সংজ্ঞা কি? প্রথমে মুখে বলছি, পরে লিখব। বল প্রয়োগে, বল প্রয়োগে কোনো বস্তু অবস্থান পরিবর্তন করলে প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কৃতকাজ বলে। তো সোজা কথা, একটা বস্তুর উপর আমি বল দিব, বল দিলে বস্তু যদি নড়ে, তাহলে ওখানে কাজ হয়েছে। লেটস সে একটা বস্তু, লেটস সে একটা বস্তু, হ্যাঁ, এখন এইটার উপরে আমি একটা বল দিলাম, কিন্তু নড়লো না, মানে কাজ হয় না। বাট আমি যদি এটার উপরে বল দিই আর যদি এটা একটু নড়ে যায়, তার মানে এখানে একটা কাজ হয়েছে। ফিজিক্সে এটারই আমরা কাজ বলি। তার মানে বল প্রয়োগে বস্তু নড়াচড়া করতে হবে। তাহলে কাজের সংজ্ঞা, বল প্রয়োগে, সব কিছু একদম জিরোর থেকে পড়াচ্ছি। কেউ যেন একটু আগে কমেন্ট করলো, ভাই সব কিছু বেসিক থেকে পড়ায়েন। আবে সব থেকে বেসিক থেকে তো আমি পড়াচ্ছি, সবাই খেলে মনোযোগ দিয়ে ক্লাস করো। হ্যাঁ, তো বল প্রয়োগে বস্তুর সরণ হলে বল হলে বলের দিকে, বলের দিকে আমার সঙ্গে সঙ্গে ঠান্ডা মাথায় নোট করে ফেলবা। আমি যখন লিখবো একটু স্লোলি লিখি, কারণ কি জানো, তোমরা যেন নোটেও আমার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে লিখতে পারো, তাই। ঠিক আছে, শুধু ক্লাসে পড়লাম বাট নোট করলাম না, এটা এটা এক ধরনের লস। সো সঙ্গে সঙ্গেই নোটটা করে ফেলবা, একদম মানে স্বর্ণাক্ষরে লিখে রাখবো, এত অ্যাকুরেট হইতে হবে না, বাট সুন্দর করে স্পষ্ট করে নিজের খাতায় নোটটা ক্লাসের সঙ্গে সঙ্গে করে ফেললে সুবিধা কি হয়, ক্লাস শেষ, নোট করা শেষ, পড়া শেষ। ওকে, ফাইন।
বল প্রয়োগে বস্তুর সরণ হলে বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ ও বলের গুণফলকে কাজ বলে। গুণফলকে কাজ বলে। ওকে, ফাইন। তো বল প্রয়োগ করছো, বল প্রয়োগে কোনো যদি বস্তু সরণ হয় তার মানে কাজ হয়েছে। আর সেই কাজের মানটা কত হবে? ওই বলের মান এবং বলের দিকে সরণের যে উপাংশ তার গুণফলের সমান। তো এই ব্যাপারটা কি আমরা একটু ভেঙে দেখি। দেখো, আসো একদম জিরো থেকে পড়াচ্ছি, আস্তে আস্তে করে উঠবো আমরা। সো লেটস সে এটা একটা তল, হ্যাঁ, ওকে। সো ধরে নাও যে আমাদের কাছে একটা বস্তু আছে, এটা একটা বস্তু। এখন এই বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করলাম। তো এটার উপরে আমরা একটা বল প্রয়োগ করছি, লেটস সে এই দিক বরাবর বল প্রয়োগ করছি। বলটা কোন দিকে প্রয়োগ করছি? বলটা এই দিকে প্রয়োগ করছি, সামনের দিকে। একটা ধাক্কা দিছি। এখন ধাক্কা দিলে বস্তু সবসময় সামনের দিকেই যাবে, ব্যাপারটা এরকম না হতে পারে। বল দিছে এদিকে, কোনো কারণে বস্তুটা একটু কোনা করে গেছে, ওই জায়গায় সেটআপটা এরকম হতে পারে, একটা সিঁড়ির মতো সেটআপ আছে, ধাক্কা দিলে সিঁড়ি বরাবর উঠছে, এরকম হতে পারে। তো ব্যাপারটা এরকম যে বল আমি এদিকে দিছি এবং এই বল প্রয়োগে বস্তুর সরণ হয়েছে। বস্তুর সরণ লেটসে এই দিকে হইল, সরণ এই দিকে হইল, সরল এই দিকে। তো এটা তো নিশ্চয়ই সবাই জানি, বল একটা ভেক্টর রাশি, সরণও একটা ভেক্টর রাশি। বল একটা ভেক্টর রাশি, সরণও একটা ভেক্টর রাশি। তো যে বল প্রয়োগে বস্তুর সরণ হয়েছে, দেখতেছো, বল প্রয়োগে বস্তুর সরণ হয়েছে। তো বল প্রয়োগে বস্তুর যখন সরণ হয়েছে, বস্তুটা এইদিকে সরছে, বল দিচ্ছে এইদিকে, বস্তুটা এইদিকে সরছে। সো ধরলাম থিটা কোণে সরছে। তাহলে কি বল প্রয়োগে বস্তু সরণ হলো, তার মানে এখানে কাজ হয়েছে। তাহলে কাজ কতটুকু হয়েছে আমরা কি দেখছি? কাজের সংজ্ঞা থেকে কাজ ইকুয়ালস টু, আমরা দেখছি কাজ ইকুয়ালস টু বল ইনটু বলের দিকে বস্তুর সরণ। বলের দিকে, বলের দিকে বস্তুর সরণের উপাংশ, বস্তুর সরণের উপাংশ, সরণের উপাংশ। এইটাই তো কাজ, কাজের পরিমাণ এটা, যে বল ইনটু বলের দিকে বস্তুর সরণের উপাংশ। তাহলে দেখো কাজটা এখান থেকে কোয়াইট সিম্পলি বের করা যাবে। বলের মান কত? এখানে আমরা এফ বল প্রয়োগ করছি, ইনটু এই বল তো বসায় ফেলছি, বলের দিকে সরণের উপাংশ লাগবে। তো বলের দিকে যদি সরণের উপাংশ লাগে, খেয়াল করে দেখো সরছে এইদিকে, তাহলে বলের দিকে সরণের উপাংশ কেমনে বের করে? বলের দিকে যদি সরণের উপাংশ বের করতে চাই, সেই ক্ষেত্রে এই সরণটা বলের দিকে কতটুকু ছায়া ফেলছে, লেটস সে উপাংশ বলতে যেটা বোঝায়, এখান থেকে আমরা একটা আলো মারছি, মনে করো এখান থেকে একটা প্রজেক্টর ফেলছি, তাহলে এই দিকে যদি সরণ হয়, তাহলে যতটুকু ছায়া এখানে পড়ে সেটাই হবে বলের দিকে সরণের উপাংশ, এবং এই ভ্যালুটা হবে এতটুকু এর সমান। দেখো উপর থেকে যদি আমরা আলো ফেলি, তাহলে এতটুকু জায়গাতে প্রজেকশন বা ছায়াটা পড়বে, এতটুকু জায়গাতে প্রজেকশন বা ছায়াটা পড়বে। তাহলে দেখো আমার এই ভ্যালুটুকু লাগবে। তো এটা বের করার সূত্র কি আমরা জানি না? জানি, যার সঙ্গে কোণ তার সঙ্গে কজ। আমরা জানি যার সঙ্গে কোণ তার সঙ্গে কজ। কোনটা কার সঙ্গে? বলের সঙ্গে। তাহলে এস এর এই দিক বরাবর অংশ কত হবে? এস কজ থিটা। এমনি এই ত্রিভুজে কস থিটা ধরলেও এটা বের করা যায়। কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, অতিভুজটাই তো এস, মানে এই ভূমি বাই অতিভুজ ধরে ওখান থেকে এটা আসে। বা সোজা কথা আমরা ভেক্টর এটা শিখছি, সবাই জানি সবাই জানি সবাই জানি সবাই জানি, উপাংশ যদি বের করতে চাই যার সঙ্গে কোণ তার সঙ্গে কস গুণ করাইতে হয়। তাহলে এস এর এই দিক বরাবর উপাংশ হবে এস কস থিটা, এস এর এই দিক বরাবর উপাংশ হবে এস কস থিটা। বুঝছি, এস এর এই দিক বরাবর উপাংশ এস কস থিটা। তাহলে এইটুকু হচ্ছে এস কস থিটা। এইটুকুই তো হচ্ছে বলের দিকে সরণের উপাংশ। তাহলে এইটাই আবার গুণ করাইতে হবে। তাহলে বলের দিকে সরণের উপাংশ এস কজ থিটা। তাহলে তো হয়ে গেল। তাহলে আমাদের কি কি ইনফরমেশন লাগে? দেখো যে এই যে আমরা কাজ বের করতে পারবো, কাজের সূত্র আমরা সবাই শিখে ফেলছি। তাহলে কাজের সূত্র কি লাগে? প্রযুক্ত বলের মান, কতটুকু বল দিছিলাম, লাগে সরণের মান, সরণ কতটুকু হইছে, আর লাগে বল এবং সরণের মাঝের কোণ। এই থিটাকে আমরা কি বলতেছি? বল এবং সরণের মাঝের কোণ। এই থিটাকে আমরা বলতেছি
বল এবং সরণের মাঝের কোণ। স্যার একটু ফাস্ট না, ফাস্ট যাবো, শুরুতে আস্তে যেতে হয়, তাই না? শুরুতে আস্তে যেতে হয়। তোমরা ক্রিকেট খেলা দেখছো, যে প্রথম বল কি করে, একটু ডিফেন্স করে, পরের বল একটা সিঙ্গেল নেয়, এরপরে আস্তে আস্তে করে, যাদের এভারেজ ভালো, আস্তে আস্তে করে শর্ট খেলা শুরু করে, তাই না? প্রথম বলে 6 মারতে গেলে কিন্তু বোল্ড হওয়ার চান্স থাকে। সো আমার আমার ব্যাপারটাই হচ্ছে এরকম, আমি খুব স্পিড দিয়ে পড়াইতে পারি, খুব স্পিড দিয়ে পড়াইতে পারি। স্পিড মানে কি, তোমার চোখের পলকে তোমার চ্যাপ্টার তোমার চোখের উপর দিয়ে উড়াই নিয়ে যাবো? তো যাই হোক, সেটা করা যাবে না, সেটা করা যাবে না। এইটা হচ্ছে গিয়া আমার ওয়েসডম থেকে আমি তোমাদের এটা করতেছি। দেখো, নলেজ সবার কাছে আছে, নলেজ সবার কাছে আছে, কিন্তু উইজডম সবার কাছে নাই। এই জায়গাটাতে আসলে বেসিক পার্থক্য। ব্যাপারটা কীরকম দেখো, নলেজ সবার কাছে কেমনে আছে, তুমি গুগল করলা, তুমি একটা জিনিস জানতে গুগল করলা, গুগল করলে গুগলে পৃষ্ঠার পর পৃষ্ঠা ইনফরমেশন আসে, পৃষ্ঠার পর পৃষ্ঠা ইনফরমেশন আসে, এরপর দ্বিতীয় পৃষ্ঠায় যান, তৃতীয় পৃষ্ঠায় যান, কত কিছু যে আসে, কিন্তু সেইগুলো হয়তো বা তোমার সার্চের আনসারই না, হুদ্দাই গুগল দেখাইতেছে, এই দেখো এই দেখো কত কিছু আছে, খুঁজে নাও খুঁজে নাও। সো তুমি কিন্তু খুঁজে বের করো, আচ্ছা কোন লিঙ্কটাতে তুমি যে কোশ্চেনটা করছো তার আনসার আছে। সো ওই যে তুমি যেটা বুঝতেছো যে কোন লিঙ্কে ঢুকলে তুমি আনসার পাবা, সেটাই বলে ওয়াইজডম, বিজ্ঞতা। ওকে ফাইন। তো এখন বইয়ে যখন সবই লেখা আছে, বইয়ে সব লেখা আছে, তো আমরা এখানে আমার কাছে পড়তেছো কেন? ওইখানেই ডিফারেন্সটা ক্রিয়েট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, কেমনে পড়তে হবে, কীভাবে পড়তে হবে, কখন স্পিড বাড়াইতে হবে কমাইতে হবে, ইনশাল্লাহ ভরসা রাখো, আসবে। ফাইন। তাহলে এই থিটার ভ্যালু, এই থিটার ভ্যালু হচ্ছে গিয়া বল এবং সরণের মাঝের কোণ। থিটা হচ্ছে বল ও সরণের মাঝের কোণ, বল ও সরণের, বল ও সরণের মাঝের কোণ, বল এবং সরণের মাঝের কোণ। তার মানে এই তিনটা জিনিস জানলেই আমরা কাজ বের করতে পারবো, কতটুকু বল প্রয়োগ করছি, সরণ কতটুকু হয়েছে, এবং বল ও সরণের মাঝের কোণ কতটুকু, এটা জানলেই কিন্তু আমরা বলতে পারবো এই ক্ষেত্রে কাজ কত হয়েছে। এখন তোমরা সবাই নিশ্চয়ই এই জিনিসটা ভেক্টরে পড়ছো, বেদন পড়াইছে, সেটা হচ্ছে, বা আমার প্লে লিস্টেও আছে, সেটা হচ্ছে এ ডট বি, এ ডট বি ডট গুণফল ভেক্টরের ইকস টু কি হয়, এ বি কস থিটা, এ বি কস থিটা, এ বি কস থিটা। তাহলে এর মান, বি এর মান, আর থিটা হচ্ছে এদের মাঝের কোণ। তার মানে এ বি কস থিটাকে বলা যায় এ ডট বি ডট গুণফল। তাহলে খেয়াল করে দেখো তো, এখানে এফ একটা ভেক্টর, এফ একটা ভেক্টর, থিটা হচ্ছে তাদের মাঝের কোণ, এটা কি লেখা যায় না এফ ডট এস? ডেফিনেটলি লেখা যায়, এটা ডট গুণনের এই সূত্র অনুযায়ী এফ ডট এস লেখা যায়। তার মানে কাজকে লেখা যাবে এফ ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে কাজকে এভাবেও লেখা যায়, বল এবং সরণের, বল এবং সরণের ডট গুণফলকেই আমরা কাজ বলতে পারবো, বল এবং সরণের ডট গুণফলকেই আমরা কাজ বলতে পারবো। ওকে, বল সরণের ডট গুণফলকে আমরা বলতে পারতেছি কাজ। ওকে, এবং এটা তো সবাই জানো, এই যে ডট গুণফল মানে কি, স্কেলার রাশি, স্কেলার, এটা সবার জানা আছে। ডট গুণফল মানে স্কেলার, যখন দুইটা ভেক্টরের ডট গুণ করি আমরা আউটপুট পাই স্কেলার। তাহলে এই যে কাজ যে পাইছি, কাজ কেমন রাশি, কাজ একটা স্কেলার রাশি, মানে অদিক রাশি, কাজের কোনো দিক নাই, কাজের শুধু মান থাকে। কিন্তু বল এবং সরণ দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের ডট গুণফল করলেই আমরা কাজ পাবো। ওকে ওকে ওকে, সবাই বুঝছি? হৃদয় বুঝছো? ডেফিনেটলি বুঝছো হৃদয়, তাই না? তাহলে এটা সোজা জিনিস, একদম সহজ জিনিস, আমরা সবাই বুঝে গেছি কাজ কি। এবার আসো আমরা এর এককটা একটু দেখে নিই, আমরা কাজের এককটা একটু দেখে নিই, একটু একটু আর একটু, এরপরে ফার্স্ট হয়ে যাবে। দেখো, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস। তো এখন সবাই নিশ্চয়ই এটা জানি, বলের একক কি, বলের একক জানি না এমন কেউ নাই, আমি শিওর। এফ ইকুয়ালস টু এম এ, এইটা জানি না, কিন্তু ম্যাট্রিক পাস করছি এমন কেউ আসো, এসএসসি পরীক্ষা পাস করছো, এফ ইকুয়ালস টু এম এ জানো না? সবাই জানি। ওকে, সেটা আমাদের সবার জানা আছে যে বলের একক হচ্ছে নিউটন, বলের একক হচ্ছে নিউটন। তাহলে এই যে বলের একক হচ্ছে নিউটন, আর সরণের একক কি, মিটার। তাহলে কাজের একক কি হওয়া উচিত, নিউটন মিটার, নাকি? কাজের একক হচ্ছে গিয়া নিউটন মিটার। তাহলে আমরা মনে রাখবো কাজের একক, কাজের একক, ওয়ার্কের যে একক, এটা হচ্ছে নিউটন মিটার, নিউটন মিটার। এবং এই নিউটন মিটারকেই আদর করে জুল ডাকে, জুল। এই নিউটন মিটারকে আদর করে আমরা জুল ডাকি, মানে 1 নিউটন মিটার ইকুয়ালস টু হচ্ছে 1 জুল। তাহলে কাজের স্ট্যান্ডার্ড একক হচ্ছে গিয়া জুল, কাজের
স্ট্যান্ডার্ড একক হচ্ছে গিয়া জুল, কাজের স্ট্যান্ডার্ড একক জুল। ওকে, তো গেল, এত গেল একক। এবার কি জানা দরকার? এটার মাত্রা জানা দরকার, মাত্রা সমীকরণ, ডাইমেনশন। ওকে, তো আমরা এবার একটু মাত্রা জানবো। মাত্রা, মাত্রা আসে, কাজের মাত্রা এমসিকিউতে আসে এই জন্য। ওকে ফাইন, তো কাজের মাত্রাটা আমরা একটু জেনে নিই। দেখো যে কাজের মাত্রা, তো মাত্রা যখন বের করছি, তো তখন এটা খেয়াল করো, কাজ মানে বল ইন্টু বল ডট গুণফল সরণ, বল ডট গুণফল সরণ, বল ডট গুণফল সরণ। তো এখন আগে তো বলের মাত্রা জানা দরকার। তো আমি ধরে নিলাম তুমি নিউটনের মেকানিক্স এখনো পড়ো নাই, পড়লে ওখানে এটা আমরা নির্ণয় করতাম। তো আমি এখানে নির্ণয় করে নিই আগে, ওই যেটা তো আসতেছে ওটা এখানে নির্ণয় করে নিই। তো বলের মাত্রা নির্ণয় করি, চলো বলো তো ভরের মাত্রা কি? ভরের মাত্রা বড় এম, সবাই জানো ভরকে বড় এম দ্বারা প্রকাশ করে, ভরকে প্রকাশ করে বড় এম দ্বারা। ত্বরণ, ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা সবার জানার কথা, না জানলে এই যে এখানে লিখে দেখা দিচ্ছি। ত্বরণ ইকুয়ালস টু কি? বেগ বাই সময় না? বেগের মাত্রা সবার জানা আছে, মিটার পার সেকেন্ড মানে এম টি ইনভার্স, সবাই জানি না? মিটার পার সেকেন্ড, বেগ মানে মিটার পার সেকেন্ড। তাহলে মিটারের জন্য মানে সরণ, সরি কি লিখলে, এল টি ইনভার্স, মিটার পার সেকেন্ড মানে হচ্ছে এল টি ইনভার্স। দেখলাম তোমাদের মনোযোগ আছে কিনা। ওকে ফাইন, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড মানে সরণ বাই সময়, সেটাকে আবার সময় দ্বারা ভাগ। তাহলে ত্বরণের মাত্রা হবে লেন্থ টি ইনভার্স 2। এটা আমরা সবাই জানি, কারণ আমরা জানতাম এই ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে বুঝতেছি এর মাত্রা হবে এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2। এই মিটার মানে একটা সরণ, সরণের জন্য এল, আর সেকেন্ড ইনভার্স 2 মানে সময়, সময়ের জন্য টি, মানে এল টি ইনভার্স 2। তার মানে এই ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। তাহলে বলের মাত্রা কি হবে? এই দুইটার গুণফল, তাহলে হবে এম এল টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2। এইটা বলের মাত্রা, মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেটে লিখতে হয়। এই যে এই পাশে এফ থার্ড ব্র্যাকেট ডিসি মানে এটা দ্বারা বোঝাচ্ছে, থার্ড ব্র্যাকেট এটা সাইন আছে কিন্তু এই সাইন দ্বারা বোঝায় মাত্রা। যখনই থার্ড ব্র্যাকেট দিচ্ছ মানে বোঝাচ্ছে বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2। এটা মনে রাখবা, এটা হচ্ছে বলের মাত্রা। আমরা বের করব কাজের মাত্রা। তাহলে দেখো বলের মাত্রা আমরা পেয়ে গেছি, বলের মাত্রা কি? এম এল টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2। আর এটা তো সরণ, সরণের মাত্রা কি? এল, লেন্থ। এই দুইটার গুণফল, তাহলে এই দুইটার যদি গুণফল হয় তাহলে দেখতেছো এখানে একটা এল গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তার মানে আমরা পেয়ে গেছি কাজের মাত্রা হবে, এটা এমসিকিউতে আসে, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এইটা হচ্ছে কাজের মাত্রা। তাহলে কাজের মাত্রা কি আমরা জানি, কাজের মাত্রা কি এটা আমরা জানি, কাজের একক কি আমরা এটা জানি, কাজের সংজ্ঞা কি এটা আমরা জানি, আমরা এইগুলো জানি। ঠিক আছে, এখন চলো আমরা একটা ছোট অঙ্ক জেনে ফেলি। সবাই বুঝছি ডেফিনেটলি, এটা আমরা সবাই বুঝছি। আমরা কি কি শিখলাম দেখো, আমি স্লোই পড়াবো কিন্তু সব কিছু আমরা যেন সবাই বুঝি। ওকে ফাইন, আমাদের অনেক টাইম আছে, ঠান্ডা মাথায় পড়বো। দেখো তোমরা কিছু কিছু স্টুডেন্ট আছে এরকম যে ভাই আরেকটু ফাস্ট পড়ান, তোরা ভাই আমার মনের কথা বলতেছিস, আমার যে কি ফাস্ট পড়াইতে ইচ্ছে করে। যখন পোলাপান বলে না ফাস্ট পড়ান, তখনই আমি বুঝি পড়াবো শোনা, তোমাদেরকে পড়াবো। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ফাস্ট পড়াইতে তো ভালোই লাগে, কিন্তু এখানে আমরা সবাই আছি, কেউ বুঝি তো কেউ বুঝি না, তা হবে না, তা হবে না। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো যে সবাইকে বুঝতে পারতে হবে, সবাইকে ডেফিনেটলি সব টপিক বুঝতে পারতে হবে। সো যে সব কিছু ভালো বুঝো তারে যদি একটু স্লো করে পড়াই তাতে কি সে বুঝবে না? সে বুঝবে। কিন্তু যে বুঝে না তারে যদি খুব দ্রুত পড়াই, ওর কি হবে? তোমরা তো এখন সবাই ম্যাট্রিক পরীক্ষাতে ভালো রেজাল্ট করে আসছো, তার মানে শিক্ষার তো সবাই, সবার যত শিক্ষার জন্যই আসছোই করছে। সো ওদের কথা আমাকে চিন্তা করতে হবে, এবং এই সংখ্যাটা ম্যাথ, এই সংখ্যাটা অনেক বড়, যে যাকে খুব দ্রুত পড়াইলে সে অনেক কিছু ধরতে পারবে না। তারপরে মন ভেঙে একটা ছেলে বা একটা মেয়ে বাসায় হয়তো বা ক্লাস করার পরে কান্না করতেছে, আম্মার কাছে আব্বার কাছে যায় বলতেছে আমি তো চেষ্টা করছি, বাট আমি না 8-10 জনের সঙ্গে পেজ ধরে রাখতে পারছি না, আমি অনেক সময় স্যারের পড়া বুঝতেছি না। তো এখন আসলে তার কি হবে? তুমি কি চাও সেই স্টুডেন্ট কষ্ট পাক? সেটা হতে পারে না, কারণ আমাদের হাতে টাইম আছে, এমন তো না কালকে আমাদের এসএসসি পরীক্ষা। কিন্তু আমরা যদি স্লো পড়াই, স্লো বলতে স্লো না, স্ট্যান্ডার্ড স্পিড, একদম স্লো পড়াইলাম কোর্স শেষ হচ্ছে না, তাহলে তো সমস্যা। সেটা না,
মানে বলতে চাচ্ছি যে আমরা যদি স্ট্যান্ডার্ড স্পিডে পড়ি তাহলে ওই স্টুডেন্টটা বুঝলো, তোমরা যারা ফার্স্ট আসো, ফার্স্ট পড়তে চাও, তারা কি তাতে বুঝবা না? আরো ভালো বুঝবা। এর ফলাফল কি হবে বলো তো? আমরা সবাই যদি কোর্স থেকে সবকিছু খুব ভালো মতো বুঝি, তাহলে কি আমরা সবাই ভালো রেজাল্ট করবো? এমন তো না যে 10 জন এ প্লাস পাইলে বাকি 10 জনের দেওয়া হবে না, সবাইকে দেওয়া যাবে, তাই না? তো ব্যাপারটা এরকম, ইজ নট আ কম্পিটিটিভ এক্সাম। তো আমাদের পড়াটা এরকমই হবে। আর একটা কথা মনে রাখবা, যে পানি আস্তে গরম হয় ওই পানি অনেকক্ষণ যাবৎ তাপমাত্রা ধরে রাখে, আর যে পানি দ্রুত গরম হয় নিমেষেই ঠান্ডা। ওকে, সো টেক টাইমস, সময় দিতে হয়, ঠান্ডা মাথায় সময় দিতে হয়। ওকে, এরপরে আসো, যারা ফার্স্ট পড়তে চাও তাদের উদ্দেশ্য কি? অনেক কিছু পড়া। তো অনেক কিছু আমি পড়াবো। কতখানি পড়তে পারো? সব পড়াবো, দেখি কতখানি পড়তে পারো। লাস্টে যে এই যে আমি তোমাদের যে কোর্স পড়াচ্ছি, এই কোর্স শেষ হয়ে যাবে, এই কোর্স শেষ হয়ে যাবে, এই কোর্স শেষ হয়ে যাবে, এরপরে গিয়ে আমি আরও ক্লাস নিব, কোর্সের সকল চ্যাপ্টার গুছায় দেওয়ার পরে আরও ক্লাস নিব। আচ্ছা দেখি, ওখানে আমার আরও মন চাইতেছে আরও 10টা কঠিন অঙ্ক করাবো। সবার সব পড়া শেষ, সবার সক্ষমতা এসে গেছে, ধূপ ধাপ অঙ্ক করাবো, তখন আরও অঙ্ক বাড়বে, আরও অঙ্ক বাড়বে। এরকম করতে করতে এত পরিমাণ পড়াবো, এত পরিমাণ পড়াবো, পোলাপান লাস্টে এসে মাপ চাপা যায়, ভাই মাফ করে দেন ভাই, আর দরকার নেই ভাই, অ্যাডমিশন পরীক্ষা টরীক্ষা সব পার পেয়ে যাবো ভাই, সব পারি, আর দরকার নেই ভাই, মাফ করেন আমাদের, তখনও পড়াবো। ওকে, ফাইন। তো এখন আমি যেমনি স্পিডে পড়াচ্ছি এমনি পড়ো ভাইয়া, ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে, এক্স্যাক্টলি। এই যে দেখছো অনেকেই কিন্তু এই রিভিউটা দিছে। তো সবাই আমরা যেন এই মাইন্ডসেটটা রাখি, ধৈর্য ধরতে হবে। ভালো স্টুডেন্টের প্রথম কোয়ালিটি কি? আমাকে যদি এই কোশ্চেন কেউ করে, ওভার দ্য ইয়ার আমি নিজে ভালো স্টুডেন্ট ছিলাম, ধরে নিতে পারো। কতটুকু ভালো স্টুডেন্ট ছিলাম? নর্থডাম কলেজে আমি টপ 20-র মধ্যে ছিলাম, টপ 100-এর মধ্যে সবসময় ছিলাম, প্রথম 20 জনের মধ্যে ছিলাম নর্থডাম কলেজে। আমাদের সবাই 1476 জন স্টুডেন্ট ছিল নর্থডাম কলেজে। এখন সেই সংখ্যাটা 2000 প্লাস, মানে বড় হয়েছে, আরও আরও অনেকগুলো গ্রুপ বাড়ছে। তো পুরো বাংলাদেশে ক্রিম স্টুডেন্ট ছিল, তাই না? তার মধ্যে আমি টপ 20-র মধ্যে ছিলাম। তো আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম স্যারদের মতে, সেরকম অনেক ভালো স্টুডেন্ট আছে। তো হোয়াট এভার, সো ভালো স্টুডেন্টের প্রথম কোয়ালিটি কি, এটা যদি আমার কাছে কেউ জিজ্ঞাসা করে, আমার নিজে ভালো স্টুডেন্ট থাকা একটা ব্যাপার, আর একটা কথা হচ্ছে তোমাদের মতো অনেক ভালো স্টুডেন্ট দেখার সুযোগ আমার হয়েছে, যেহেতু আমি দীর্ঘ 15 বছর যাবত আসলে 11-12-এর স্টুডেন্টকে পড়াচ্ছি। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় ভালো স্টুডেন্টের প্রথম কোয়ালিটি, তারা ধৈর্যশীল এবং ধীর স্থির, মাথা ঠান্ডা, অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার, তাই না? একদম মাথা ঠান্ডা। তুমি দেখবা একটা অঙ্ক করতে তোমার টাইম লাগে 3 মিনিট, সে একটা অঙ্ক করতে তোমার টাইম লাগে 3 মিনিট, ওই একটা অঙ্কই বাকি আছে পরীক্ষায় মনে করো, কিন্তু পরীক্ষায় টাইম বাকি আছে আর 5 মিনিট। দেখো তো মিলাইতে পারবা সবাই? পরীক্ষায় লাস্ট 5 মিনিটস টাইম আছে, এখন তোমার একটা অঙ্ক করা বাকি আছে, যেই অঙ্কটা তুমি বাসায় বসে করলে 2 মিনিটে করো, পরীক্ষার খাতায় তুমি 3 মিনিটে করো। তো তুমি ঠান্ডা মাথায় অঙ্কটা করতেছো, হঠাৎ করে যে পরীক্ষক আছে বা এক্সাম সেন্টারে যে আছে বা যে শিক্ষক আছেন, তিনি বললেন লাস্ট 5 মিনিটস। এইটা শোনার পরে তুমি দেখবা তোমার হাত কাঁপা বসে, 5 মিনিট আছে, 5 মিনিট আছে, কেমন কি এই অঙ্ক কেমনে করে, কি করে? তুমি দেখবা যে এই অঙ্ক করতে তোমার বাসায় 2 মিনিট লাগতো, পরীক্ষা খাতায় 3 মিনিট, লাস্ট 5 মিনিট বলার পরে টিচার তুমি আর এই অঙ্ক ভুল হয়ে যাইতেছে, মিলতেছে না, আর কলম টলম ধরে কেমনে, কলম ভুলে গেছে হঠাৎ করে, প্রেশার ফিল হইতেছে, এক্সটার্নাল প্রেশার, তাই না? সো ওইখানে ভালো স্টুডেন্টদের চিন্তা ভাবনা এরকম হয়, আমার এই অঙ্কটা করতে 3 মিনিট লাগবে, টিচার বলছেন 5 মিনিট আছে, আই হ্যাভ ইনাফ টাইম। ওর মনোযোগ ভটকাবে না ওখান থেকে, ও দেখবা কোশ্চেন পড়তেছে, টাইম দিয়ে বুঝতেছে, অঙ্কটা করতেছে। ও 2 মিনিট অঙ্কটা করে লাস্টে 3 মিনিটে একটু উল্টা পাল্টা দেখবে খাতা, ঠিক আছে, ওকে। সো ওই যে ওর যে ফোকাস ডিফোকাস হলো না, ওর যে ফোকাস ডিফোকাস হলো না, ও যে ওইখানেই অঙ্কের মাঝে মনোযোগকে রাখতে পারছে, সেটা ওর ধীর স্থির মাইন্ডসেটের কারণে পারছে। সো আমাদের সবার ওই কোয়ালিটিটা নিতে হবে, তাই না? ওই কোয়ালিটিটা নিতে হবে। অনেক সময় এরকম হবে ইন্টারমিডিয়েটের পরীক্ষায় 9-10-এ 100-তে 100 আনসার করে দিয়ে আসছে, এই কথাগুলো বলতেছি, কথা এইগুলো তোমার সামনে আসবে আমি জানি, তখন এই কথাগুলো তোমার হিল করবে, তোমার কষ্ট কমাবে, তোমাকে কনফিডেন্ট বানাবে। 9-10-এ তো পরীক্ষা খারাপ হয়েছে, এটা কখন বলতা? আজকে 10 মার্কের অঙ্ক ভুল করে আসছি, আজকে 10 মার্ক আমি ছাইরে আসছি, তুমি মাইনা নিতে পারতাম না যে 10 মার্ক ছাইরে আসছি, কি পরীক্ষা দিছি? 9-10-এ তো এরকম ছিল। ভুল হয় আলাদা কথা, 10 মার্ক ছাইরে আসছে মানে বিশাল খারাপ পরীক্ষা দিছে, এরকম একটা মাইন্ডসেট মেজরিটি।
ইন্টারমিডিয়েটে ভাইয়া বাইরে তুই বলবারে আরে মামা আজকে তো 75% আনসার করে আসছি, 25% করি না, ওটা কোনো ব্যাপার না, 70 আনসার করছি আজকে ভাই। ওইটা ওইটা তোমার লাগবে ভালো। তো এইখানে এসে না 99 স্টুডেন্ট প্রথমবার হোঁচট খায়, আরে 20 মার্ক 30 মার্ক সাইডে আসছে, বলতেছে পরীক্ষা নাকি ভালো হয়েছে, কত মানে ফেল করার এরকম সংখ্যাও দেখবো যে শত শত। সো বলতেছে মাইন্ডসেট চেঞ্জ করো, ঠিক আছে, মাইন্ডসেট চেঞ্জ করো। এখানে কম্পেনসেট করতে হবে। অনেকেই আছে আরে 20 মার্ক সাইডে আসছি, এই পরীক্ষায় আর কি পাবো, ধুর এই 80-র জন্য কি পরীক্ষা দিব, এই মাইন্ডসেটে যারা আছে তারা পুরো মারা, তারা পুরো প্যারা খাবা আর কি, তারা যায় প্রবলেমে পড়বা। তো মাথায় রাখবা হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, ওইটার ভিতরে যতটুকু ম্যাক্সিমাইজ করা যায়, যতটুকু বেশি পাওয়া যায় একটু বেশি। আচ্ছা ঠিক আছে, আজকে দেখি পরীক্ষার হলে আমার 60 মার্ক কমন পড়ছে, 40 পারি না, ঠান্ডা মাথায় এই 60টা আগে পাই। দেখবা অনেকে 100 আনসার করে আসছে, ওই 50ও পায় না, বুঝছো? তো ওই রকম একটা ঠান্ডা মাথার মানুষ হতে হবে। যাই হোক, আসো আসো, আমরা এই সূত্র শিখলাম, এই মাত্রাটা শিখলাম। এইবার আমরা ছোট একটা অঙ্ক করে নিই, এরপরে আমরা কাজের বিভিন্ন ধরন শিখবো। একটা ইজি অঙ্ক, 9 10 এই টাইপের অঙ্ক করছো, সহজতম অঙ্ক। ওকে, তো এই অঙ্কের স্টেটমেন্টে বলছে 25 নিউটন বল প্রয়োগে, 25 নিউটন বল প্রয়োগে কোন বস্তুর সরণ হলো, কোন বস্তুর সরণ হলো 25 নিউটন বল প্রয়োগে কোন বস্তুর সরণ হলো 5 মিটার। বল ও সরণের মাঝের কোণ, মাঝের কোণ, বল ও সরণের মাঝের কোণ 60 ডিগ্রি হলে কাজ নির্ণয় করো, কাজ নির্ণয় করো। এর থেকে কোনো সোজা অঙ্ক হতে পারে? পারে না, তাও আমি করাচ্ছি। ওকে ফাইন, তো অঙ্ক তো এখানে খুবই সোজা। ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, এফ এস কস থিটা। তো আমরা এখানে জানি এফ এর ভ্যালু হচ্ছে 25 নিউটন, সরণের ভ্যালু 5 এবং থিটার ভ্যালু হচ্ছে 60। কস 60 ইকুয়ালস টু কত? হাফ। কস 60 ইকুয়ালস টু হাফ, তাহলে বুঝতেছো 25 ইন্টু 5 ইন্টু হাফ, এত জুল। তাহলে এখান থেকে আমরা কাজের মানটা বের করতে পারবো। এখান থেকে কাজের মানটা আসবে হচ্ছে গিয়ে 25 ইন্টু 5.5। আচ্ছা, 25 ইন্টু 5.5। আচ্ছা, এটা করলে আনসার আসবে 62.5 জুল, 62.5 জুল আনসার। ওকে, 62.5 জুল, এটা হচ্ছে গিয়ে আমাদের আনসার। তো এটা সব থেকে সোজা অঙ্ক, এটা আমরা সবাই পারছি, তাই না? তাহলে আমরা কাজ কি শিখছি, কাজের মাত্রা একক শিখছি, এবং আমরা অঙ্ক এটা করছি। এরপর আরেকটা অঙ্ক, আগেটা সবাই পারছি, টাইম দিলাম না এখানে। এরপরের যে অঙ্ক, এই অঙ্কে বলা হয়েছে এফ ইকুয়ালস টু, এটাও সোজা, আগেরটার থেকে একটু আপডেট, 2 আই ক্যাপ। আমি কখনো ক্যাপ দেই না, তোমরা ভেক্টর প্রেজেন্টেশন শিখছো, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, আমি কখনো ক্যাপ দেই না, এমনি হায়ার স্ট্যান্ডার্ড বইগুলোতে ক্যাপ দেয়ও না। ওকে, তো এখানে একটা ক্যাপ না টুপি পরায় দেয় না, ওই টুপি টুপি দেই না আমি। ওকে, তো তোমরা দিবা, তোমরা দিবা, তোমাদের বইয়ে একক ভেক্টরে ক্যাপ দেয়, বাট এমনি হায়ার স্ট্যান্ডার্ড বইগুলো দেখো কোথাও ক্যাপ ট্যাপ দেয় না। যাই হোক, এবার দিতে পারো, দিবা, তোমরা দিবা, অবশ্যই দিবা, নাহলে অনেক ওই কলেজের টিচার আছে ক্যাপ দাও না, দিব নাম্বার কেটে, কি যে মজা করে স্যাররা। যাই হোক, মাঝে মধ্যে বয়স হয়েছে তো। আচ্ছা, 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বল প্রয়োগে, বল প্রয়োগে এত, বল প্রয়োগে কোন বস্তুর, কোন বস্তুর সরণ এস ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ হলে, হলে কাজ নির্ণয় করো, কাজ নির্ণয় করো। ওকে ফাইন, এটাও তো সোজা অঙ্ক।
তো দেখো এখান থেকে যদি আমরা কাজ নির্ণয় করি, আমাদের এখানে বল দেওয়া আছে, আমাদের এখানে সরণ দেওয়া আছে, তাহলে আমাদেরকে কাজ বের করতে হবে। তাহলে কাজ ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু বল ডট সরণ। সো ডট গুণফলের নিয়ম আমরা সবাই জানছি। ডট গুণফলের নিয়ম জানি না এমন কেউ আছো কি? নাও থাকতে পারো। তো তারপর আমি লিখে দিচ্ছি, আমরা ভেক্টরে দেখছি যে এরকম যদি হয়, এইটা একটা ভেক্টর এবং এইটা আরেকটা ভেক্টর, bx i ক্যাপ by j ক্যাপ bz k ক্যাপ। তাহলে এই দুইটা ডট গুণফল যখন আমরা নেই, নিশ্চয়ই এই সূত্র তোমরা জানো। দেখো কেন আমি তোমাদেরকে বলি যে কোনো চ্যাপ্টার পড়তে কোনো চ্যাপ্টার লাগবে না মোস্ট প্রবাবলি প্রথম দিকে, কিন্তু 5 চ্যাপ্টার শেষ, এর 5 চ্যাপ্টার একটাও পড়ি নাই, 6 নম্বর চ্যাপ্টার পড়তেছি, ওই সময় লাগবে, ওই সময় অবশ্যই সবার শেষ করা থাকা লাগবে। তারপরেও আমি কেন এই কথা বলি, কারণ এটা ভেক্টরের একটা সূত্র, এটা জানি না এমন কেউ নাই ক্লাসে, সবাই জানি, তাও আমি এটা লিখে নিয়েই এই অঙ্ক করাচ্ছি। মানে আমি চাই না যে কারো কোনো ধরনের এই মুহূর্তে শর্টকামিংস যেন ক্লাস করার পথে বাধা না হয়। বাট 3-4 চ্যাপ্টার পড়ানোর পরে যদি তুমি বলো আগেরগুলা আমি তো পড়ি নাই ভাইয়া, আজকের ক্লাস নতুন করব, তাইলে কিন্তু তখন তাকে ওখান থেকে বোঝানো একটু টাফ। সেই জন্য বলবো যে চ্যাপ্টার শেষ হবে সেটা জমাবা না, কেউ জমাবা না। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হলে আমি জমায়া তোমাদের এক্সাম নিব, রেজাল্ট দিব, মজা করব, আমরা সেলিব্রেট করব টুগেদার, সব কিছু করব। কেন করব? কোনো চ্যাপ্টার যেন কেউ না জমাই, বেশি জমাইলে পরে যায় বুঝানো কঠিন হবে কঠিন অঙ্কগুলো। তো আমরা জানি ডট গুণ যখন করি সহগগুলারে গুণ করাই নেই, এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ওকে, এই সহগগুলারে গুণ করায় যোগ করতে হয়, ডট গুণফল করতে হলে। আমরা পড়ছি না ভেক্টরে, সবাই পড়ছি, আমি জানি সবাই জানতাম। তাহলে এখানে আমরা ডট গুণ করতেছি, তাহলে এদের সহগগুলাকে গুণ করায় যোগ করব। তাহলে দেখো এখানে সহগ কত 2, এখানে সহগ কত 1, তাহলে 2 × 1 প্লাস এখানে সহগ কত -3, আর এখানে সহগ কত 1, তাহলে এখানে -3 × 1। দেন এখানে সহগ 1, এখানে সহগ 4, তার মানে 1 × 4। তাহলে এবার দেখো এখান থেকে 2, এখান থেকে -3, আর এখান থেকে 4। ওকে, তাহলে এটা বুঝে যাচ্ছ সবাই, আনসার আসবে 3, আনসার আসবে 3 ইউনিট। ওকে, 3 ইউনিট মানে জুল, এখানে সব এসআই এককে ছিল। তাহলে কাজ আমরা পেয়ে গেছি। এভাবে যদি ডট গুণ থাকে তাহলে আমরা পেয়ে যাবো। এগুলো এমসিকিউ আসতেও পারে, না আসতে পারে, এগুলো খুব সোজা টাইপের অঙ্ক, এগুলো খুব সোজা টাইপের অঙ্ক, কিন্তু সবাই আমরা আনসার করতে পারছি। একজনে বলছে আনসার ইজ 4, অরে ধর, এই যে আশিক মোল্লা বলছে আনসার ইজ 4। আশিক মোল্লা, এই যে কি বলো তুমি, তো এগুলো বলবো না, হ্যাঁ, এই সব ভুল করা যাবে না। ওকে, আনসার হবে 3। 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, তার থেকে 3 বিয়োগ করলে 3 হয়। ফাইন, তো এটা আমরা বুঝে গেছি, মজা করলাম আশিক, এরকম হয় মাঝে মধ্যে, স্লিপ অফ দ্য পেন এরকম হয়। ফাইন, তো গেল এটা। এরপর মনে করো এই অঙ্কটাকে একটু মডারেট করে দিল, লেটস সে এই অঙ্কটাকে একটু মডারেট করে দিল, বলল f ইকুয়ালস টু 2i ক্যাপ - j প্লাস k। বল প্রয়োগে বস্তুর সরণ, বল প্রয়োগে বস্তুর সরণ, বল প্রয়োগে বস্তুর সরণ, বস্তুর সরণ s ইকুয়ালস টু i ক্যাপ প্লাস mj ক্যাপ প্লাস k। ওকে, ফাইন। এত হলো সরণ, এত হলো কৃত কাজ শূন্য হলে, কৃত কাজ শূন্য হলে m ইকুয়ালস টু কত? এটা একটা ভালো এমসিকিউ। তো এখানে কাজ হয় নাই, বল প্রয়োগ করছে, বস্তু স্মরণ হয়েছে বলতেছে, আবার বলতেছে কাজ হয় নাই, তাহলে আমাদের এম এর ভ্যালু কত এটা বের করতে হবে। তাহলে এখানটাতে দেখতেছো এখানে একটা এম আছে, হ্যাঁ, এখানে একটা এম আছে, এই এমটা আমাদের বের করতে হবে। তো আমরা তো সবাই জানি, আমরা তো সবাই এটা জানি, ডাব্লিউ ইকুয়ালস টু বল ডট সরণ, বল ডট সরণ, ডাব্লিউ ইকুয়ালস টু বল ডট সরণ। ফাইন, তাহলে এবার দেখো
ডট গুণফল করতে হবে, সবগুলা গুণফল নিতে হবে। এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে এখানে হইল 2 গুণফল। এখানে -1, এখানে m, -1 এর সঙ্গে m গুণ করলে -m, এইখানে 1 আর এখানে 1 গুণ করলে হবে 1। তাহলে এখানে দেখো w আসতেছে 3 - m। তো আমাদেরকে বলছে কাজের মান 0, এখানে নাকি কাজ হয় নাই। তাহলে কাজ যদি না হয় w এর মান কত? 0, 3 - m। তাহলে m এর মান কত? m এর মান 3। m এর মান যদি 3 হয় তাহলে এখানে 0 কাজ হয়েছে। এটা একটা সুন্দর অঙ্ক হতে পারে। সুন্দর বলতে কি, সহজতম অঙ্ক। অঙ্ক তো করবো, আস্তে আস্তে করবো। এখন কেবল হচ্ছে আমরা ওয়ার্ম আপ করতেছি, বাট দিস ইজ কল আ বিল্ড আপ। আমরা সোজা সোজা অঙ্ক করে করে আস্তে আস্তে করে উঠবো, তাই না? আস্তে আস্তে করে আমরা উঠবো, আমরা ধীরে ধীরে উঠবো। ওকে ফাইন। তাহলে হোপফুলি সবাই আমরা এইটা বুঝে ফেলছি। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা সোফার হচ্ছে বলের সংজ্ঞা শিখছি, বলের একক মাত্রা দেখছি, তার থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সহজ সহজ অঙ্কগুলো আমরা করেছি। এবার আমরা বলের টাইপ দেখব। বল কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে। যেমন এই অঙ্কটা করার সময় তোমরা একটা টাইপ দেখে ফেলছো যে কাজের টাইপ দেখব, যে কাজ শূন্য কাজও হতে পারে। সো কাজ যদি শূন্য হতে পারে, কাজ তাহলে ঋণাত্মক হতে পারে, কাজ ধনাত্মক হতে পারে। তাহলে কাজ 3 টাইপের হতে পারে, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ আর শূন্য কাজ। ওকে, এখন এই 3 টাইপের কাজ কোন কোন ক্ষেত্রে হয় সেটা আমরা দেখব। ভেরি গুড, সবাই এটা আনসার করতে পারছো। ওকে ফাইন। তাহলে এবার আসো, আমরা কাজের 3 ধরন আমরা অলরেডি দেখে ফেলছি। কাজের আমরা 3টা টাইপ দেখে শুনে ফেলছি। সেই 3টা টাইপের কাজ কখন কোন ক্ষেত্রে হয় সেটা এখন আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ আচ্ছা, তাহলে কাজ কয় প্রকারের? 3 প্রকারের। কাজ হচ্ছে 3 প্রকারের। প্রথমটা কি কাজ? ধনাত্মক কাজ। এটা হচ্ছে ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ। দ্বিতীয়টা ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ। একটা ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে তৃতীয়টা কি হবে? তৃতীয়টা হবে শূন্য কাজ। প্লাস মাইনাসের মাঝখানে যে থাকে সে কে? শূন্য। তাহলে এটা হচ্ছে শূন্য কাজ। তাহলে কাজ এরকম 3 টাইপের হতে পারে। বইয়ে 2 টাইপ বলছে, বাট আমরা 3 টাইপেরই মানবো। একটা ধনাত্মক কাজ, এইটা কোনো এমসিকিউ না যে কাজ কয় টাইপের আসবে, যে ধনাত্মক কাজ কখন, শূন্য কাজ কখন, ঋণাত্মক কাজ কখন, এরকম কিছু আসতে পারে। সো এই 3 টাইপের কাজ আছে। তাহলে এবার আসো, ধনাত্মক কাজটা কি? আচ্ছা, তো লেটস সে এখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে। এখন এই বস্তুর উপরে আমি একটা বল প্রয়োগ করলাম, এইদিকে বল প্রয়োগ করছি, এইদিকে আমরা একটা বল প্রয়োগ করছি। এদিকে যদি আমরা বল প্রয়োগ করি, এদিকে যদি আমরা বল প্রয়োগ করি, খেয়াল করো প্রথমে একটা লাইন টেনে নিবা, লাইন অফ সেপারেশন। এইটা দেখো, বস্তু যদি বল যেই সাইডে ওই সাইডে সরে, বল যে সাইডে আছে বস্তু যদি ওই সাইডে সরে, বল যে সাইডে আছে বস্তু যদি ওই সাইডে সরে। দাদা ক্লাসে ক্লাসে একটা ক্লাসে, হ্যাঁ হ্যাঁ ফোন দিচ্ছি বেরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বল আমরা দিচ্ছি ডান দিকে, তো দেখতেছো যে এইখানে একটা লাইন অফ সেপারেশন দিচ্ছি। এখন বস্তু যদি এই সাইডে সরে তাহলে সেটা ধনাত্মক কাজ, মানে এই রেখার এইদিকে না, এই সাইডে। মানে সোজা কথা এরকম, আরো ব্যাখ্যা আসতেছি। দেখো যে বল যে সাইডে বস্তুর সরণ সেই সাইডে হইল, দেখো এই রেখার এই সাইডে, তার মানে এটা ধনাত্মক কাজ, তার মানে এটা ধনাত্মক কাজ। এরকম হলে সেই কাজটি হবে পজিটিভ ওয়ার্ক, সেই কাজটি হবে ধনাত্মক কাজ। তো এই সাইডে যদি হয়, এই সাইডে যদি হয়, তখন বুঝতেছো এদের মাঝের যে কোণটা, এই কোণটা তখন কি হবে? সূক্ষ্ম কোণ। এই কোণটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ। এই কোণটা হবে সূক্ষ্ম কোণ। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝতে পারছি। দেখো এই সাইডে সরণ মানে কি? বল যে সাইডে বস্তুর সরণ সেই সাইডে, মানে মাঝের কোণটা সূক্ষ্ম কোণ। দ্যাট মিন্স আমরা বলতে পারবো থিটার ভ্যালু যদি 0 থেকে বড় অথবা সমান হয় এবং 90 থেকে ছোট হয়, 90 থেকে ছোট হয়, 0 সমান অথবা বড় এবং 90 থেকে ছোট হয়, সেই ক্ষেত্রে যে কাজ হয় সেটাকে আমরা বলি ধনাত্মক কাজ। মানে সূক্ষ্মকোণ যদি হয় সেই ক্ষেত্রে কাজটা হবে ধনাত্মক কাজ। কেন হইল সেই ধনাত্মক কাজ?
এটাও কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। দেখো ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, এইটা কে না জানি, কজের মান 90 ডিগ্রির কম হইলে, কজের মান 90 ডিগ্রির কম হইলে সবসময় প্লাস আনসার আসে। এটা আমরা সবাই জানি। কজের মান 90 ডিগ্রির কম হইলে, এই যে কস থিটার মান দেখো 0 থেকে 90 পর্যন্ত বসাও ক্যালকুলেটর, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বসার দরকার নেই, জানোই তো তোমরা সবাই যে কজের মান যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সেটা সবসময় ধনাত্মক আসে। তাহলে এখানে কজটা দেখতেছে, এখানে যদি সূক্ষ্মকোণ হয় এই সাইডে যদি থাকে তাহলে এটা সবসময় প্লাস আসবে। আর এস এবং এফ এর মান তো প্লাসই, এটা যদি প্লাস আসে তাহলে কাজের মানও প্লাসই আসবে। এবং এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? ফিজিক্যাল সিগনিফিকেন্স এইটা, তুমি দেখো একটা বস্তুকে তুমি ধাক্কা দিছো, একটা বস্তুকে তুমি ধাক্কা দিছো, ধাক্কা দিলে বস্তুটা কি, তুমি যেদিকে ধাক্কা দিছো ওইদিকে যাওয়ার কথা না? লেটস সে আমি এখানে দাঁড়ায় আছি, পিছন থেকে কেউ আমার ধাক্কা দিছে, আমি কি ওইদিকেই যাওয়ার কথা না? তার মানে কি, তার বলের জন্যই আমি ওদিকে গেছি, তার বলের জন্যই আমি ওদিকে গেছি। তো চিন্তা করে দেখো, বল আমি সামনে দিছি, বস্তুও ওই বলের সাইডেই ঝুঁকে পড়ছে, যেই দিকে বল দিছি ওই সাইডেই সে ঝুঁকে পড়ছে। দ্যাট মিনস ওই বলের দিকেই কাজটা হয়েছে, মানে বলের জন্যই কাজটা হয়েছে। বলের জন্য কাজ হলে এটা তার ক্রেডিট, তাহলে সেটা তার জন্য প্লাস। এভাবে চিন্তা করতে পারো যে বলের সাইডে হচ্ছে। এবং এই ধনাত্মক কাজকে অনেক সময় এইভাবেও ডাকে আদর করে, এটাকে ডাকে বলের দ্বারা কাজ। এই ধনাত্মক কাজকে আমরা অনেক সময় বলবো বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ। যদি বলে বলের দ্বারা কাজ নির্ণয় করো, মানে এটা একটা ধনাত্মক কাজ। বল যেদিকে দিছি সেই বলের জন্য ধনাত্মক কাজ। ওকে, বলের দ্বারা কাজ, দেখো বল দিছি ওই দিকেই ঝুঁকছে, মানে ওর দ্বারাই কাজ হয়েছে। কিন্তু বল দিলাম একদিকে, বস্তু গেল অন্যদিকে, মানে ওই বলের জন্য কাজ না, অন্য কোনো বলের জন্য কাজ হয়েছে, তাহলে ওই বলের সাপেক্ষে সেটা হবে ঋণাত্মক কাজ। এখনই আমরা সেটা যাব। এইটা ক্লিয়ার? এইটা ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমরা ধনাত্মক কাজ কি বুঝে ফেলছি, বলের দ্বারা কাজ কি আমরা বুঝে ফেলছি। যদি বল এবং সরণের মাঝের কোণ সূক্ষ্মকোণ হয়, বা বল যেদিকে প্রয়োগ করছি সরণও বলের সাইডেই থাকে, সরণের উপাংশ বলের সাইডে থাকে, তখন সেটা ধনাত্মক কাজ গেল। তাহলে ঋণাত্মক কাজ কোনটা? ঋণাত্মক কাজ হচ্ছে গিয়ে যখন বল সরণের মধ্যে কোনটা অ্যাবটিউজ অ্যাঙ্গেল বা স্থূল কোণ হবে। ওকে ফাইন। তাহলে দেখো যে এইটা একটা হচ্ছে গিয়ে বস্তু। ওকে, এটা একটা বস্তু, এই বস্তুর উপরে আমরা একটা বল দিছি এফ, এই বস্তুর উপরে আমরা একটা বল দিয়েছি এফ, এই বস্তুর উপরে আমরা একটা বল দিয়েছি এফ। ওকে, এখন এটা হচ্ছে লাইন অফ সেপারেশন, যে মাঝখানের যে লাইনটা এটা। এখন এই বস্তুর সরণ হইছে এইদিকে, কেমন হইল ব্যাপারটা? বল দিছি এদিকে, সরণ হইছে এদিকে, এটা হইল কেমনে? বল যেদিকে দিছি বস্তুর সরণ কি সেদিকে হবার কথা, তার মানে এই সরণটা যেহেতু এদিকে হয়েছে, দেখো আমাকে কেউ সামনে ধাক্কা দিলে সামনে যাব, বাট আমার ধাক্কাই দিয়েছে সামনে, আমি দিয়েছি পিছনে, দ্যাট ইন্ডিকেটস যে ওই ধাক্কার আমার উপরে ইম্প্যাক্ট নাই, বরঞ্চ অন্য কোনো সাইডের ধাক্কার কারণে আমি পিছনে চলে গেছি, মানে ওই ধাক্কার জন্য কাজটা ঋণাত্মক। তো ব্যাপারটা নিশ্চয়ই বুঝছো, এইদিকে বল দিলে সরণ এদিকে হওয়ার কথা, কিন্তু হয়েছে ওইদিকে, তার মানে ওই বলের জন্য কাজ হয় নাই, বরঞ্চ ওই বলের বিপরীতে কাজ হয়েছে। তাইলে ঋণাত্মক কাজকে বলা হয় বলের বিপরীতে কাজ। এটাকে অনেক সময় বলবে বলের বিপরীতে কাজ, বলের বিপরীতে কাজ। ওকে, তো এবং এখানে দেখতে পাচ্ছ মাঝের যে কোণটা, এটা কি কোণ? অ্যাবটিউজ অ্যাঙ্গেল বা স্থূল কোণ, 90 ডিগ্রি থেকে বেশি, মানে থিটার ভ্যালু 90 থেকে বেশি এবং 180 থেকে কম। 90 থেকে বেশি এবং 180 থেকে যদি কম হয়, সেই ক্ষেত্রে আমরা দেখব সেটা হবে একটা ঋণাত্মক কাজ। এবং এটা কিভাবে আসছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে, আন্ডারস্ট্যান্ডেবল। কিভাবে আন্ডারস্ট্যান্ডেবল? দেখো ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। তো এটা আমরা সবাই জানি যে কজের ভ্যালু যদি 90 থেকে বেশি হয় তাহলে সেটা ঋণাত্মক হয়। বসায় দেখো, 95 বসাও, কজ 95 ডিগ্রি বা কজ 100 ডিগ্রি বসাও, তোমরা সবাই দেখবা যে সেটা ঋণাত্মক মান আসবে। এই যদি হয় অ্যাঙ্গেল তাহলে এটা ঋণাত্মক মান আসবে, ঋণাত্মক মান হলে কাজের মানও ঋণাত্মক আসবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো বল প্রয়োগে বস্তুর সরণ সংজ্ঞা কি হবে? বল প্রয়োগে বস্তুর সরণ যদি বলের বিপরীত দিকে হয়,
অথবা বল এবং সরণের মাঝের কোণটি যদি স্থূল কোণ হয়, সেক্ষেত্রে ওই বলের দ্বারা কাজ হবে না, ওই বলের বিপরীতে কাজ হবে, অথবা বলা যেতে পারে ঋণাত্মক কাজ হবে। ঠিক আছে? ওকে, একজন বলছো 1800 প্লাস 1900 স্টুডেন্ট, এখন এই মুহূর্তে 1900 স্টুডেন্ট। এটা তো কেবল আমরা 2 নাম্বার চ্যাপ্টারটা পড়তেছি এরকম বলতে পারো। এই কোর্সে তো অনেকগুলো ক্লাস হবে, অনেকগুলো চ্যাপ্টার যাবে। হ্যাঁ, সো হয়তো বা 5000 স্টুডেন্ট হয়ে যাবে, 6000 স্টুডেন্ট, আমি জানি না কত হবে। যাদের দরকার আছে তারা যুক্ত হবে এবং সংখ্যাটা অনেক বড় হবে। তো একজন একটা কমেন্ট করছো যে ভাইয়া 1900 স্টুডেন্ট, সো ক্লাস করতেছে 75 জন। এই বাস্তবতা দেখতে দেখতে মানে আমি টায়ার্ড। পোলাবান কোর্স কিনে ধুমায়া কিন্তু লাইভে ক্লাস করে খুবই কম। তুমি বলতেছো এটা 14,000 স্টুডেন্টের গ্রুপে ক্লাস করতেছে 10 জন। এরকমও ক্লাস জীবনে হয়েছে? মানে আমি জানি না, এরকম কোর্স ছিল যে 14,000 স্টুডেন্ট পড়াচ্ছি, কিন্তু কথা হচ্ছে ক্লাস করতেছে 10 জন কোর্সের লাস্টে যায়, তাই না? তোমরা ম্যারাথন দৌড় দেখছো না? ম্যারাথন রেস, অলিম্পিকের ম্যারাথন দৌড় তো দেয় 32 জন, দৌড় দেয় 50 জন, দৌড় দিল, কিন্তু রেস যখন শেষ হয় বা শেষ পর্যন্ত পৌঁছায় হয়তো বা 4 জন, তার মধ্যে প্রথম 3 জন হচ্ছে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড, আরগুলা রাস্তায় ঘুমাইতেছে। মানে রেস শেষই করতে পারে না, তার আগেই ছেড়ে দিচ্ছে, ভাই ছেড়ে দে মা কান্দে পাচ্ছি। তো এইটারে বলে লুজার অ্যাটিটিউড। যে ওই যে একটা কথা আছে না, যে কি বলে, যে খেলা শেষ হওয়ার আগেই যে হেরে যায় সে আসলে ভীরু কাপুরুষ। ওকে, সো এটা হয়, এটা বাস্তবতাও। স্টুডেন্টরা যারা সবাই কোর্স কেন, আমি এটা জানি, আমি বলতেছি না যারা লাইভ ক্লাস করে না তারা সবাই খুব খারাপ খারাপ, এটা বলতেছি না। অনেকে আছে বেশি স্মার্ট। ব্যাপারটা এরকম যে ভাইয়া এখন লাইভ ক্লাস নিচ্ছেন, এটা তো 1-1.5 ঘন্টার একটা ক্লাস হবে, ক্লাসটা তো হয়ে থাকবে, রাতের বেলা আমি দুবদাপ করে ফেলবো। এই সংখ্যাটাই 70%, এই সংখ্যাটাই সকল কোর্সে 70%, যে তার সময় অনুযায়ী সে ক্লাসটা দেখে নিচ্ছে। বাট এই চিন্তাটা অনেকে রাখে, বাট তাদের একটা বড় ভুল আছে। ভুল কি? রাতে দেখে নিব, রাতের বেলা মনে হবে কালকে সকালে দেখে নিব, কালকে দেখে নিব, এইভাবে করে কালকে মনে হবে আরে এই সপ্তাহে দেখে ফেলবো, তারপরে মনে হবে যে এই মাসের মধ্যে কোনো এক সময় দেখে নিব। এমন করতে করতে তুমি আর দেখে নিতে পারবে না। এই সংখ্যাটা আবার 60%। ওই 70%-এর মধ্যে 60%ই ক্লাস আর দেখবেই না, আর 10% দেখার ইচ্ছা ছিল বাট দেখা হইবে না, এইভাবে করে পড়ার পাহাড় জমবে, এরপরে ভয়ে ইন্টারমিডিয়েট থেকে জড়ে যাবে। আর 10% এরকম থাকবে যারা আসলেই দেখে নিবে। সো আই ডোন্ট ব্লেম এনিওয়ান, দ্যাটস ওকে, তাই না? দ্যাটস ওকে। বাট লাইভে ক্লাসে থাকা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমরা এখনো বাচ্চা, বাচ্চা কাচ্চা। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই, ম্যাট্রিক পরীক্ষা বলতেছি বারবার, মানে এসএসসি পরীক্ষা যখন দেই, দেওয়ার পরে এসএসসি পরীক্ষা কি আমি তো ক্লাস 5 থেকেই মনে করতাম যে আমি সব বুঝি, বড় হয়ে গেছি, অনেক বড়, সব বুঝি, বড় রাজা বুঝে সব বুঝে, আমি 5 থেকে এটা মনে করতাম। তো এসএসসি পরীক্ষার পরে যখন ইন্টারমিডিয়েটে উঠি, তখন তো আমারে পায় কে, তখন তো আমার একটা ভাব, হ্যাঁ বড় হয়ে গেছি, হ্যাঁ কলেজে পড়ি, অনেক কিছু বুঝি, বাপের থেকে বেশি বুঝি, এরকম একটা অবস্থা। তো এই যে এত বেশি বোঝা, তো এই বেশি বোঝার মধ্যেও কিছু কিছু বড় ভাই আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষকরা আছেন, যারা আমাকে বলতো যে বেশি বুঝিস না, পড়ালেখা কর, রেগুলার ক্লাস কর, এইগুলি কর, নাহলে কিন্তু মারা প্যারা খাবি আর কি, ঝামেলা হবে। তো সবার কথা না নিলেও যাদের মতো আমি হতে চাই তাদের কথা আমি শুনতাম। আমাদেরকে 10টা জ্ঞান 10 জন মানুষ দেয়, আমরা কি 10 জনের 10টা কথাই শুনি? শুনি না। আমরা আমরা যার মতো হতে চাই তার কথাই শুনি। লেটস সে, দেখবা একটা কমন এক্সাম্পল দিলে এটা মানবা। তোমার একজন আইডল পার্সনের নাম বলো। একজন আইডল পার্সন হতে পারে লিওনেল মেসি, হতে পারে, হতে পারে না? লিওনেল মেসি তোমার আইডল, যে মেসি তো অনেক ভালো ফুটবল খেলে, সে তো তার প্রতিভাকে ওইভাবে পোর্ট্রেট করছে, রোনাল্ডো ভালো খেলে ভাই, এমবাপ্পে ভালো খেলে, সবাই ভালো খেলে, গ্রিজমান ভালো খেলে, এ খেলে ও খেলে, সবাই ভালো খেলে ভাই, আমি সবাই, ভিনি ভালো খেলে, সবাই ভালো খেলে। বাট আমি যেটা বলতেছি, লেটস সে মেসি, যে সে ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে, এটা একটা সময় ওয়ার্ল্ডের সবাই বলতেছিল যে ভাই মেসি একটা ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে, মানে এতই সে ভালো খেলে যে সে নাকি ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে। ওয়ারাস 32টা দেশে ওয়ার্ল্ড কাপের আগে হইতো, 32টা দেশে ওয়ার্ল্ড কাপে যদি পার্সেন্টেজ লাগায় যে একটা টিমের ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা কত, সেটা না 1%-এরও কম থাকে। প্রবাবিলিটির অঙ্ক তোমরা করবা, তোমাদের করাবে শোভন ভাই। তো তাহলে তুমি একটু চিন্তা করে দেখো যে 32টা দেশের ওয়ার্ল্ড কাপ যে ফরম্যাটে হয়, সেখানে একটা দেশের ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা যে কোনো ট্রফিতে 1%-এরও কম থাকে, প্রবাবিলিটি সেটা বলে। তো সেখানে মেসি নাকি কে আসছে,
তার নাকি ওয়ার্ল্ড কাপ নাকি সে ডিজার্ভ করে। তো সম্ভাবনা তো তখন বলবে ভাই 0.00001% হয়েছে, যেই হোক সম্ভাবনা এটাই বলে। কিন্তু সেই মেসি কিন্তু ওয়ার্ল্ড কাপ পেয়ে সারছে, সেই ওয়ার্ল্ড কাপের ফাইনালে হারছে। হারার পরে একটা ছবি আছে না, যে ওয়ার্ল্ড কাপটা এখানে মেসি হাইটে উঠে যাচ্ছে 2014 সালে যখন হারে ফাইনালটা জার্মানির কাছে। তো মনে হচ্ছে না যে আধুরা, ধরা হইল না ওয়ার্ল্ড কাপর। সেই মেসি ড্রামাটিক্যালি ওয়ার্ল্ড কাপ পেয়ে গেল, তাই না? সো প্রতিভাবানরা আসলে তার সাফল্য পেয়ে যায়। যাক, এবার ওই গল্পে আমি যাচ্ছিলাম না, আমি যেটা বলতে চাচ্ছিলাম, মেসি ক্যান বি সামওয়ানস আইডল, রাইট? তো এখন তোমার বাবা তোমারে বললো যে সকাল 6টার সময় ঘুম থেকে উঠে তুমি আমার সঙ্গে মাঠে দেখা করবা, মসজিদের মাঠে। লেটস, তোমার বাবা বললো তুমি ঘুম দিয়ে উঠবো কিন্তু দুপুরে, মিস হইতে পারে না। আমি বলতেছি না সবাই, বাট আব্বা বলছে, আব্বা তো বুঝবে, ঘুমাই গেছিলাম, দ্যাটস ইট। কিন্তু লিওনেল মেসি যদি তোমাকে বলে যে রাত্র, তোমার যদি আইডল হয়ে থাকে, রাত্র 3টা 39 মিনিটে আমি এই প্রত্যন্ত অঞ্চলে এই কোনায় দাঁড়ায় থাকবো তোমার জন্য, তোমার সঙ্গে দেখা করার জন্য, তুমি আইসো, তুমি 3 রাত ঘুমাবা না? না না, মেসি দাঁড়ায় থাকবে আমার জন্য, আমি ঘুমাবো মানে? আমি তো তোমার বাবাও যদি তোমরা আটকায় রাখতে আসে, কেউ আটকায় রাখতে পারবে না, তুমি সব কিছু, আরে লিওনেল মেসি ওয়েট করতেছে আমার জন্য। তো যাই হোক, তুমি সেখানে উপস্থিত হবা। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াইলো? তুমি কি তোমার বাবার থেকে মেসিরে বেশি ভালোবাসো? তুমি কি তোমার বাবার থেকে মেসিকে বেশি ভালোবাসো? না, দ্যাটস নট ট্রু। ওকে, কিন্তু তুমি বাবার একটাও শুনবো, শুনো কার? লিওনেল মেসি যদি বলে তুমি গেলা মাঠে, ও বলল যে তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, এবং তুমি এখন থেকে রেগুলার 4টা 39 মিনিটে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়বা, এরপরে 6 ঘন্টা প্রত্যেকদিন পড়ালেখা করবা, এবং তুমি আমাকে বুয়েটে চান্স পায় দেখাবা। এই কথা যদি মেসি তোমারে বলে, তুমি দেখবা ওই বাকি, তোমার যদি আসলেই সে আইডল হয়ে থাকে, তুমি আর কি বলে এই কাজ দিছে লিওনেল মেসি, এ তো আমি করেই সারবো। কিন্তু তোমার বাবে শতবার পিটায় বললেও তুমি শুনতে চাও না, তাই না? সো দ্যাট ইজ দ্য থিং হোয়াট ম্যাটার্স। যে আমরা ওইসব, আমার কাছের মানুষ আলাদা কথা, বাট ওইসব মানুষের কথাই শুনি যার মতো আমরা হতে চাই, যে আমার আইডিয়ালিস্টিক জায়গাতে আছে। তো এই কথাটা আমি এই কারণে বলছি যে সবার জ্ঞান শোনার দরকার নাই, বাট তুমি যার মতো হতে চাও তার কথা শুনতে হবে, ঠিক আছে? তো আমাকে যখন আসলে, আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, ওই যে বললাম না ইন্টারমিডিয়েটে উঠছি, অনেক ভাই ব্রাদার, অনেক শিক্ষক আমাকে অনেক জ্ঞান দিচ্ছেন, বাট যার মতো আমি হতে চেয়েছি তার প্রত্যেকটা কথা আমি মেনে চলেছি। সো ওই মুহূর্তে আমার জন্য এই ক্যারেক্টারটা ছিল জুয়েল ভাই। জুয়েল ভাই নামে একটা ক্যারেক্টার, আমি তোমাদেরকে বললাম তো অনেক ছোটো, জুয়েল ভাই হচ্ছে কি অফলাইনে ফিজিক্স পড়াইতো, মাকসুদুল হোসেন জুয়েল ভাই। সো অ্যামেজিং ফিজিক্স পড়াইতো। যাই হোক, আমি অন্য কোনো টিচারের কোনো কথাবার্তা শুনতাম না, বাট তার একটা কথা আমি ফেলতাম না, ভাইয়া বলছে ওকে ফাইন, তাহলে এটা করবো। ওকে, তো তোমার জন্য যে আছে তার কথা তোমাকে শুনতে হবে, ঠিক আছে? তো সবার জ্ঞান নিলে হবে না। তো আমি তোমাদেরকে এখন একটা কথাই বলবো, রেগুলার ক্লাস করো, রেগুলার ক্লাস করো, সফল তুমি হবাই ভাইয়া। কেউ আটকায় রাখতে পারবে না, কেউ আটকায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। রেগুলার ক্লাস করো, রেজাল্ট যত খারাপ হোক, আউটপুট যত খারাপ আসুক, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। সাফল্য আর কারো না হলেও তোমার হবে। এমন দিন আসবে, সাফল্য কোনটারে বলে জানো? সাফল্য বলে যে নিজের সাফল্যে নিজের চোখের পানি ঝরে না, এটারে বলে সাফল্য। আজকে আমি ভালো করছি, ভালো লাগতেছে, এটা একটা। আজকে আমি ভালো করছি এবং এত কষ্ট করে এই ভালোটা আমি করতে পারছি যে আমার খুশি হওয়ার দিনে এই গুড নিউজ শুনে আমার চোখ দিয়ে গড়ায় পানি পড়ছে। দ্যাটস অ্যামেজিং। যে তোমার সাফল্যে তোমার চোখের পানি ঝরবে যেদিনকে, ওই দিনকে তুমি মনে করবা আই ডিড সামথিং। ওকে, তো সেটা তুমি আজকের দিনে ফিক্সড করো। সেটা হতে পারে যে, আমি জানি না, এক একজনের একটা হতে পারে যে আচ্ছা তোমার টার্গেট তুমি বুয়েটে সিঙ্গেল ডিজিটে পজিশন করবা। সিঙ্গেল ডিজিট মানে হচ্ছে এক সংখ্যায়, এটা যদি তোমার টার্গেট হয়, তার জন্য তুমি যে যাই বলুক অনেক পরিশ্রম করো, অনেক পরিশ্রম করো, এই 2-2.5 বছর, 2টা বছর অনেক পরিশ্রম করো, রেজাল্ট দিবে। হতে পারে তোমার নাম ওই রেজাল্টে নাই, আবার এও হতে পারে তুমি সিঙ্গেল ডিজিটে পজিশন করছো। তুমি যখন হঠাৎ করে তোমার পিডিএফটা চেক করবার রেজাল্ট দিছে, দেখলা যে ইয়েস আই ডিড ইট, আর যদি সেই মুহূর্তে এমন হয় যে তোমার মুখ থেকে আলহামদুলিল্লাহ, চোখ থেকে পানি গড়ায় পড়ছে, দ্যাট মিনস দ্যাটস আ সাকসেস। তো সেটা শুধুমাত্র বইয়ের চান্স পাওয়া কেন, তুমি যে কোনো একটা কিছু ফিক্সড করো এবং সেটার জন্য সর্বোচ্চ পরিশ্রম করো। আল্লাহ তাআলা দিতে লেট করবেন, কিন্তু না দেওয়া হবেন না। সো টার্গেট ফিক্স রাখো, পরিশ্রম করো। টার্গেট করে আসি, আজকে নিয়াজ ভাই কথা বলছে, আমি তো টার্গেট করে ফেলছি, টার্গেট করে আমি ঘুমায় গেছি, তাহলে কিন্তু ওই চোখের পানি টানি ঝরার কথা বাদ দাও,
কিছুই হবে না জীবনে। সারা জীবন তুমি নিজেই জানবা আরে আমি তো করি নাই, কষ্টও লাগবে কম, করি নাই, হয় নাই, দ্যাটস ইট। বাট পরিশ্রম এতটা করো, একটা কথা আছে, রিলিজিয়াস একটা কথা আছে যে নিশ্চয়ই সৃষ্টিকর্তা ওই কষ্ট তোমাকে দিবেন না যেই কষ্ট তোমার হৃদয় বহন করতে পারে না। তোমার হৃদয়, তোমার আত্মা যে কষ্ট নিতে পারবে না, সেই কষ্ট কখনোই বান্দাকে ক্রিয়েটর দেন না, কত নিতে পারবে না, তাই ওর কষ্ট হবে। তাই সো তুমি যদি না পড়ালেখা করো তাহলে তুমি কিন্তু মেন্টালি প্রস্তুত, আরে আমি কোনো জায়গায় চান্স পাই নাই, পরীক্ষায় ফেল করছি, আমি নিতে পারবো কারণ আমি তো পড়ি নেই, তো তোমার ওটা দিবে না। আর যদি ব্যাপারটা এরকম হয়, তুমি অনেক পড়ছো, যখন সবাই খেলাধুলা করছে, যখন সবাই ঘুমাইছে, যখন সবাই হ্যান করছে ত্যান করছে, তখনও তুমি পড়ছো, অনেক স্যাক্রিফাইস করছো, তুমি তোমার এই চাইল্ডহুড, তুমি তোমার এই ইয়ুথ তুমি স্টাডির পিছনে দিয়ে দিছো, যেখানে প্রত্যেকটা মানুষ এনজয় করতেছে, অনেক কিছু করতেছে, এই বয়সে অনেক কিছুই ভালো লাগে, সেগুলো তুমি স্যাক্রিফাইস করে, কষ্ট করে, ডোপামিন ডিটক্স করে তুমি পড়তেছো। তাহলে তুমি যদি খারাপ রেজাল্ট করো, তুমি যদি এইচএসসিতে ফেল করো, তুমি যদি বইটা চান্স না পাও, তখন তো তুমি অনেক কষ্ট পাবা, তোমার হৃদয় তো এটার জন্য প্রস্তুত না যে এইটা তুমি পাবা না, এত স্বপ্ন দেখে এত স্যাক্রিফাইস করার পরে, তার মানে এইটা আল্লাহ তাআলা তোমাকে দিবেন না। অবশ্যই সৃষ্টিকর্তা ওই হৃদয়কে ওই কষ্ট দেয় না যেটা সে বহন করতে না পারে। সো পরিশ্রম করো, পরিশ্রম করো, তাহলে তুমি ওই কষ্ট বহন করতে পারবা না, সেজন্য ক্রিয়েটর তোমাকে ওই কষ্ট দিবেন না ইনশাল্লাহ। ফাইন, আসো আমরা পড়তে শুরু করি। এই কথাগুলো কেন বলছি, প্রত্যেকদিন আমি কথা বলি না, এরকম তো অনেক ক্লাস চলে যে দুবদাপ পড়াইতেছে ভাই, খালি পড়াইতেছেন কিছু বল না। তো এই কথাগুলো বলে ইম্পর্টেন্ট। এই যে তোমরা এখন মাটির মতো, কাঁচা মাটি, তুমি যে শেপ দিবা পাত্রটা ওরকম তৈরি হবে, শুকায় গেলে রোদে ওটা ওরকমই থাকবে, চেঞ্জ করতে নিলে